ঘন্টা পরও সরানো যায়নি হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। ছড়িয়ে পড়া তেল সংগ্রহের হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। সিলেটে ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটে ভোগান্তি। দেশে মজুত আছে 10-11 দিনের, এপ্রিলে আসবে আরও 3.5 লাখ মেট্রিক টন। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব, জ্বর শ্বাসকষ্ট নিয়ে বাড়ছে শিশু রোগী। সিপ্যাপ ব্যবহারে কমবে ভেন্টিলেটরের প্রয়োজন, জানালেন মন্ত্রী। রোববার থেকে টিকা কার্যক্রম। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে আজও রাজধানীর 8টি স্থানে অভিযান। ঢাকা মেডিকেলের সামনে অবৈধ হোটেল উচ্ছেদ, ফের বেদখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। And we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. সামরিক সক্ষমতা হারানো এখন আর হুমকি নয় ইরান। জাতির উদ্দেশ্যে ভাষণে শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 15 ঘন্টা পার হলেও এখনও শেষ হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগনের উদ্ধার কাজ। এতে সিলেটের সঙ্গে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ। সকাল থেকে উদ্ধার কাজে তৎপর বিজিবি, সেনাবাহিনী ও রেল কর্তৃপক্ষ। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রেনের 6টি ওয়াগন। এখন পর্যন্ত ট্রেন লাইনে 2টি ওয়াগন লাইনচ্যুত অবস্থায় থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানির তেল খাল থেকে উৎসবমুখর পরিবেশে সংগ্রহ করছেন স্থানীয়রা। বিজিবি জানায় দুর্ঘটনাস্থল থেকে 1000 লিটার জ্বালানি তেল সংগ্রহ করেছে তারা। এদিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারে এবং ঢাকা থেকে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর স্টেশনে অপেক্ষা করছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। ওভার স্পিডের কারণে এই মালবাহী ট্রেনটি এই বগিসহ এখানে আর কি ব্রিজ ভেঙে উপরে যায়। কাজের ফ্যাসিলিটি না থাকায় একটা ক্রেনই কাজ করছে। ধারণা করতেছি হয়তো বেলা 1-2টোর মধ্যে হয়তো বা রেল চলাচল স্বাভাবিক হবে। এই মুহূর্তে হবিগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেট রেল স্টেশনে আছেন অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল দুর্ঘটনাস্থলে আপনাকে জানিয়ে গতকাল বুধবার রাত 9:30টার দিকে এই চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ওয়াগন ট্যাঙ্কার সহ 6টি বগি রেললাইন থেকে ছিটকে পাশের যে খাদে পড়ে যায় এবং এরপর থেকে কিন্তু রাত 12টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে রাত 1টার দিকে উদ্ধার তৎপরতা শুরু করে এখন চলছে সেই উদ্ধার কাজ, অর্থাৎ 15 ঘন্টা পার হলেও উদ্ধার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এবং ঢাকা থেকেও অপর একটি রিলিফ ট্রেন এসেছে, যেহেতু রেল লাইন শুধু একটি, যার কারণে কিন্তু আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনটি কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। অপর যে উদ্ধারকারী ট্রেনটি সেটি মনতলা রেল স্টেশনে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি এই দুর্ঘটনা রাত 9:30 থেকে সিলেটের সাথে ঢাকা এবং চট্টগ্রাম সহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এখন পর্যন্ত যে বিভিন্ন স্থানে আমরা খবর পেয়েছি যে যাত্রীরা অনেকটাই ভোগান্তির মধ্যে আছে। এর মধ্যে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে, অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস আজমপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এই দুটি ট্রেনের হাজার হাজার যাত্রী কিন্তু তারা খুব কষ্টের মধ্যে দিয়ে অতিক্রম করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আছেন, ঢাকা রেলওয়ে বিভাগের কর্মকর্তা ABM কামরুজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে, সেটি শেষ হতে বিকেল গড়াবে এবং বর্তমানে যে 5টি বগি বিচ্ছিন্নভাবে লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার মধ্যে 3টি বগিকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরও 2টি বগি অপসারণ করা হবে অল্প সময়ের মধ্যেই। এরপরে কিন্তু যে ট্রেন চলাচলের বিষয়টি তারা নিশ্চিতভাবে বলতে পারবেন। যদিও এখানে রেল লাইন নির্মাণের কাজটি এখনও শেষ করা চলমান আছে এবং সেটি শেষ হতে বিকেল পর্যন্ত গড়াবে বলে আমাদেরকে এখানকার দায়িত্বরত যে কর্মকর্তা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ। এখন সিলেট আছেন আমাদের সহকর্মী অপু বণিক, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। দেখুন, আমি এই মুহূর্তে আছি সিলেটের যে রেলওয়ে স্টেশনটি আছে সেইখানে ঠিক অবস্থান করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু শিডিউল বিপর্যয়ের কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, ঠিক এই মুহূর্তে কিন্তু পাহাড়িকা যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিন্তু
সিলেট থেকে ছেড়ে চিটাগংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে এবং এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল ঠিক সকাল 10:30টার দিকে, সেটি কিন্তু এই মাত্র 12টায় যাত্রী নিয়ে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার যিনি ছিলেন তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু উদ্ধার কাজ চলমান রয়েছে, আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে, তো সেই ক্ষেত্রে ট্রেনের যে স্বাভাবিক যে গতিটি আছে সেই গতিটি কমিয়ে কিন্তু তারা ট্রেনটা ছাড়ছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু গন্তব্য অনেকটা দূরে, তো সেই ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে এই ট্রেনের গতি কমিয়ে নিয়ে আসা যায়, তো সেই ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলেও তিনি জানিয়েছেন। সেই জন্যই কিন্তু ওনার পক্ষ থেকে বা রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত তারা এসেছেন। এবং যেহেতু যাত্রী ভোগান্তি আছে, তো সেই ভোগান্তির ক্ষেত্রে পরবর্তীতে যে আরেকটি ট্রেন আছে ঢাকা থেকে 1টার দিকে পারাবত ট্রেন আসার কথা থাকলেও কিন্তু সেটি এখনো পৌঁছায়নি এবং সেটি বিকেল 4টার সময় আবার ছেড়ে যাওয়ার কথা আছে চট্টগ্রামে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে যাত্রীদের ভোগান্তির একদম সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ এবং সিলেট রেল স্টেশনে। আজও লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং নওগাঁয় আছেন এমা রকি। সরাসরি শুরুতে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এখন পর্যন্ত মানুষজন তেল সংগ্রহ করছেন, অর্থাৎ 1 মাস ধরে বাংলাদেশে তেলের যে পাম্পগুলোতে ক্রাইসিস, সেটি কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাম্পগুলো একই ধরনের চিত্র। অর্থাৎ প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাসের যারা আসলে জ্বালানি তেল অর্থাৎ অকটেনে যারা নিজেদের গাড়ি চালিয়ে থাকেন, তাদের পাশাপাশি পেট্রোল ডিজেলের যেসব পরিবহন চলে, তারাও আসলে অপেক্ষা করেই আজও সকাল থেকে এই সব পাম্প থেকে তেল সংগ্রহ করছেন। আমরা দেখেছি বেশ কিছু পাম্পে ঘুরেছি, সেখানে অনেকে অপেক্ষা করে তেল নিচ্ছেন। আবার কোনো পাম্প, বিশেষ করে আমরা যে আসাদ গেট অঞ্চলটিতে আছি, এখানে এই সোনার বাংলা ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তার পাশেই অন্য একটি ফিলিং স্টেশন, যেটি তালুকদার ফিলিং স্টেশন নামে পরিচিত, সেটিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ কিছু পাম্প তাদের তেল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হওয়ায় নির্দিষ্ট কিছু পাম্পে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় পড়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা সাইডটি দেখাচ্ছি, এক পাশে মোটরসাইকেল এবং অপর পাশে প্রাইভেট কার বা মাইক্রোবাস, এই তারা কিন্তু প্রায় কেউ আমাদেরকে বলছেন যে এই পাম্পটিতে তেল সংগ্রহ করতে এসে 2 ঘন্টা 1.5 ঘন্টারও বেশি অপেক্ষা করছেন। এবং এই চিত্র রাজধানীর বেশিরভাগ যারা আসলে তেল সরবরাহ করছেন সেসব পাম্পগুলোতে কিন্তু আছে। এই তারা এখানে চালকরা আমাদেরকে যেটি বলছেন, সকালে থেকে যে অপেক্ষা তাদের, এটি সময় যখন দীর্ঘ হচ্ছে, স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে। পাশাপাশি ভোগান্তিতে তো আছেই, কেননা আসলে রোদ্রে দাঁড়িয়ে, বিশেষ করে যারা মোটরসাইকেল চালক, তারা যেটি আসলে করছেন, এই রোদ্রে দাঁড়িয়ে তাদেরকে আসলে তেল সংগ্রহ করতে হচ্ছে। রাজধানীর এই যখন অবস্থা, তখন রাজধানীর বাইরে সারা দেশের বিভিন্ন পাম্পগুলোতেও কিন্তু একই ধরনের অবস্থা। আমরা সেই খবরটি জানবো। এখন যেতে চাই নওগাঁয়, সেখানে আছেন এমা রকি, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। টানা 2 সপ্তাহ ধরে চলমান এই জ্বালানি সংকটে আমরা দেখছিলাম যেখানেই তেল দেওয়ার খবর মিলছে সেখানেই এই বাইকারদের কিন্তু উপচে পড়া ভিড় দেখছি। এবং কোথাও আধা কিলোমিটার তার চেয়েও বেশি এলাকা জুড়ে এই বাইকার বা যারা তেল সংগ্রহ করবেন তারা এসে ভোর সকাল থেকে একটা প্রতীক্ষা করছেন এবং একটা সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হয়েছে। কোথাও 200 টাকা, কোথাও 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রয়েছে নওগাঁর সদরের দুবলহাটি এলাকায়। এই মুহূর্তে এই ফিলিং স্টেশনে আজকে তেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকে কিন্তু প্রায় একটা সড়কের অংশ জুড়ে এই বাইকারদের দীর্ঘ লাইন। এবং আমরা এদের সাথে কথা বলছিলাম, বলছেন যে আসলে কোথাও যেখানে তেল দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা তেল সংগ্রহ করে নিয়ে পরদিন আবার তেল নেওয়ার একটা চ্যালেঞ্জ, আবার একটা রীতিমতো এই প্রক্রিয়াটি কিন্তু 2 সপ্তাহ ধরেই চলছে। এবং জেলায় ফিলিং স্টেশনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা বলছেন আসলে এই তেল তারা ডিপো থেকে সরবরাহ করছে। একটা সীমাবদ্ধতা, স্বল্পতার সংকটই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি করেছে। জেলায় আসলে ডিজেলের যে চাহিদা রয়েছে 90,000 লিটার প্রতিদিন, এবং ডিজেলের পাশাপাশি অকটেন এবং পেট্রোলের চাহিদা রয়েছে প্রায় 50,000 লিটার। এর বিপরীতে কিন্তু 15 থেকে 20,000 লিটার প্রতিদিন এই সরবরাহ হচ্ছে। এবং এই সরবরাহের যে ঘাটতি, এই ঘাটতি কিন্তু এক ধরনের সংকট তৈরি করছে। অন্যদিকে একটি অভিযোগ আসছে যে যারা তেল নিচ্ছেন এরাই আবার গ্রাম অঞ্চলে গিয়ে কিন্তু এই তেলগুলো কালোবাজারের মাধ্যমে সরবরাহ করার কারণে অতিরিক্ত মজুত প্রক্রিয়ার একটা সুযোগ সন্ধানী গ্রুপ তৈরি হয়েছে এবং এই সংকট আরো ঘনীভূত হচ্ছে। সব মিলিয়ে তেলের এই সংকট দ্রুত সমাধানের জন্য আসলে ভোক্তাদের দিক থেকে দাবি করা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁ জ্বালানি তেলের সংকটের খবর আমার কাছে।
জানছিলাম রাজধানী এবং নওগাঁর ফিলিং স্টেশনের খবর। দেশে জ্বালানি তেলের মজুদ আছে 10 থেকে 11 দিনের। তবে জ্বালানি বিভাগের তথ্য মতে পরিশোধিত আর অপরিশোধিত মিলে চলতি মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন। আলোচনা চলছে আরও কিছু বিকল্প উৎসের সঙ্গে। সেই বিবেচনায় এপ্রিলে জ্বালানি সংকটের শঙ্কা দেখছে না সরকার। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। পাম্পে পাম্পে লম্বা সারি, থমকে আছে গাড়ির চাকা, যাতে টান পড়ছে অনেকের জীবিকায়ও। আর এটি এখন নিত্যদিনের বাস্তবতা। আমরা যদি 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইয়ে তেল নিই, আচ্ছা নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা ভাড়া মারতে পারি না। ভাড়া মারে 200-500 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তেলের সংকটের জন্য প্রচুর পরিমাণে বিভ্রান্ত একটা পরিস্থিতি থাকতে হয়। সেটা আমি আমার অফিসকে সময় দিতে পারতেছি না, আমি আমার পার্টিদেরকে সময় দিতে পারতেছি না। আমার 5 লিটার আনার জন্য আমার ঘুরতে হইতেছে সারা পাম্পে পাম্পে বিভিন্ন জায়গায়। তেলটা আমার অপচয় হইতেছে না, আমারও লস হইতেছে, সরকারের লস হইতেছে। ফিলিং স্টেশনের এই করুণ চিত্র সামনে আনছে জ্বালানি তেলের মজুদ প্রসঙ্গ। মার্চ মাস শেষে তেলের মজুদ পর্যালোচনায় দেখা যাচ্ছে ডিজেল আছে 10 থেকে 11 দিন চলার মতো, অকটেন 6 থেকে 7 দিন, আর মজুদ থাকা পেট্রোলে চলবে 8 থেকে 9 দিন। তবে তার মানে এই নয় যে দিন 10 পর তেল শূন্য হয়ে যাবে দেশ। জ্বালানি বিভাগের তথ্য মতে সরবরাহ পাইপলাইনে আছে বেশ কিছু চালান। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে কাজাখস্তান থেকে 1 লাখ টন ডিজেল আমদানির। চলতি মাসে ইন্দোনেশিয়া থেকে 60,000 টন ও ভারত থেকে আসবে 40,000 মেট্রিক টন ডিজেল। এর বাইরে মধ্য এপ্রিলে আসার কথা 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আলোচনা চলছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির বিষয়ে। ক্রুড অয়েলের 3টা শিপ আমাদের মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লোডেড আছে, কিন্তু হরমুজ প্রণালীর গ্রিন সিগন্যালটা আমরা পেলে সেগুলো আনতে পারবো। সেজন্য আমাদের সকল বিকল্পগুলো আমরা ওপেন রেখেছি। নিকট ভবিষ্যতে অর্থাৎ এপ্রিল মাসের বিষয়টা আশ্বস্ত করতে চাই যে আমরা এপ্রিল মাসে কোনো আমাদের অসুবিধা হবে না। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 টন সরবরাহের পাশাপাশি আমদানি করা হবে 50,000 মেট্রিক টন অকটেন। আর এই 80,000 টন দিয়ে 2 মাসের অকটেন চাহিদা মেটানো সম্ভব। পর্যাপ্ত র ম্যাটেরিয়াল আমাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট যেগুলো আছে তাদের কাছে আছে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাকে আগামী 2 মাসের সাপ্লাই দিতে অকটেন পেট্রোলে কোনো সমস্যা নেই। তবে সরকার আমদানির বিষয়ে আশ্বস্ত করলেও অস্থিরতা কাটেনি। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদি জনগণ সত্যি সত্যি হোর্ডিং করে থাকে, সত্যি সত্যি প্যানিক বাই, কেন সরকার তাদেরকে কনভিন্স করতে পারছে না? এই ব্যাপারে সরকারের একটু ভালো করে দেখা উচিত। এমপিদের মাধ্যমে, আমাদের প্রাইম মিনিস্টারের মাধ্যমে জনগণকে বোঝানো উচিত যে আমাদের পেট্রোল আর অকটেনের ব্যাপারে সমস্যা নেই। সংকটে আগাম সতর্কতা হিসেবে জ্বালানির ব্যবহার ও চাহিদা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতিতে যদিও জ্বালানি বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মন্ত্রিসভার বৈঠকে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাসের চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সকাল 9:30টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। দাপ্তরিক কাজ সেরে বৈঠক করেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা নির্দেশনা দেন। এরপর ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে কার্যকর নির্দেশনা দেন সরকার প্রধান। সময় সংবাদে আরো থাকছে। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। তালিকায় ভারত, চীন সহ 60 দেশ। শুল্ক বাড়ানোর পায়তারা বলছেন রপ্তানিকারকরা। কৌশলগত সম্পর্ক রাখার পরামর্শ। জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে হাম। জ্বর, র্যাশ, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। মনির, বিস্তারিত জানাবেন।
হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত এই চলতি বছর গত 3 মাসে 155টি শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়েছে। বর্তমানে 58 জন চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে গতকাল অর্থাৎ এপ্রিলের প্রথম দিনই 17 জন এখানে ভর্তি হয়েছে, যেটিকেই আসলে চিকিৎসকরা বলছেন যে এটি খুবই উদ্বেগজনক। কারণ গত বছর কিংবা তার আগে এই 3 মাস আগে যে সংখ্যা ছিল হামে আক্রান্তের, এই সংখ্যা কয়েক গুণ বেড়েছে, যার কারণেই চিকিৎসকরা বলছেন এটি উদ্বেগজনক। এবং আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশ শিশু হাসপাতালে পরিদর্শনে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং তিনি এসে সেই হাম ওয়ার্ড পরিদর্শন করেছেন এবং সেই সঙ্গে ভেন্টিলেটর যাদের প্রয়োজন হচ্ছে কিংবা আইসিইউ যাদের প্রয়োজন হচ্ছে, যাদেরকে আইসিইউ সেবা দেওয়া যাচ্ছে না কিংবা ভেন্টিলেশন সমস্যার কারণে যাদেরকে ভেন্টিলেশন করা যাচ্ছে না, তাদেরকে প্রাথমিক ভেন্টিলেশন হিসেবে একটি প্রযুক্তি আইসিডিডিআরবি উদ্ভাবন করেছে, বাবল সি প্যাপ। সেই বাবল সি প্যাপের যেই প্রযুক্তিটি আছে সেই প্রযুক্তিটির উদ্বোধন এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং যেটি বলেছেন যে এই বাবল সি প্যাপ যদি ব্যবহার বাড়ানো যায় তাহলে যে ভেন্টিলেশনের উপর আমরা নির্ভরশীল সেই ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা একটু কমে আসবে। তো এই ছিল শিশু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। আমরা যেতে চাই গাইবান্ধায়, সেখানে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সারা দেশের মতো কিন্তু গাইবান্ধাও হাম রোগীর উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হচ্ছেন। এই পর্যন্ত গাইবান্ধা জেনারেল হাসপাতাল সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু 9 জন হাম উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিয়েছেন। আজকেও কিন্তু আমরা দেখছি যে 2 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে যাদের বয়স কিন্তু 7 বছরের নিচে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের এই 9 জন রোগীর পাশাপাশি কিন্তু আমি জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম। জেলা সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে হাম উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 25 জন রোগী এ পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন এবং এই সকল 25 জন রোগীর 21 জনের কিন্তু নমুনা তারা ঢাকায় পাঠিয়েছেন এবং সেই নমুনায় কিন্তু নেগেটিভ এসেছে। কিন্তু তাদের নেগেটিভ আসলেও কিন্তু তাদের যে হামের যে উপসর্গ, তাদের সেই হামের উপসর্গ কিন্তু তাদের মধ্যে ছিল। এখানে যে 3 জন ভর্তি রয়েছেন সেই স্বজনরা যেটি বলছেন যে তাদের শিশু রোগীর প্রথমে পাতলা পায়খানা, পরে জ্বর এবং গায়ে কিন্তু রেশ দেখা দিয়েছে, যে কারণে তারা ভর্তি করেছেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা যেটি জানিয়েছেন যে আতঙ্কিত না হয়ে এই ধরনের কেউ আক্রান্ত হলে যেন তাকে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এই ছিল গাইবান্ধার হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায় এবং ঢাকা শিশু হাসপাতালে। জ্বালানি পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজ করতাম, তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। যদি সংকট না থাকে তাহলে সবগুলো পাম্প কেন তেল পাচ্ছে না? কারণ আমরা রাজধানীতে নিশ্চয়ই কয়েকটি পাম্পে তেল আছে, অন্যরা কেন তেল সরবরাহ করছে না? আচ্ছা, এটা আমরা আসলে প্রতিদিন এই উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে আমরা গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনও বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, ব্রিফ করছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন হঠাৎ হামের সংক্রমণ বাড়ায় আগে থেকে প্রস্তুত ছিল না সরকার। ইউনিসেফের টিকা দিয়েই রোববার থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন বাবল সি প্যাপ ব্যবহারে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমবে। ডিজেলস এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম
প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে due to a long gap of communication in between the hospitals authority and the management, that means the ministry or the DG, আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। সড়ক ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, মিরপুর সহ 8টি স্থানে একযোগে চলছে এই অভিযান। প্রথম দিনে সতর্ক করলেও দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন। সড়ক ও ফুটপাতের অস্থায়ী দোকান, হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ধিতাংশ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। অস্থায়ী দোকান জব্দ করে পিকআপে করে সরিয়ে ফেলা হচ্ছে। অভিযানে ঢাকা মেডিকেল ও আনন্দবাজারে 5টি প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করা হয়। আটক করা হয় একজনকে। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। ফুটপাত দখল করতে পারবে না। প্রকাশ্য ওনাদেরকে বলছি, আপনারা এগুলো করেছেন, ওনারা স্বীকার করার পর আমরা কাউকে জরিমানা করছি। তার মানে এই না যে আমরা ফোর্স করে কাউকে দিচ্ছি। তারা যখন অ্যাডমিট করছে এটা ভুল হয়েছে স্যার, এটা আমরা আর করবো না, তখন তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, হলিডে মার্কেট, নাইট মার্কেট, আমার মনে হয় তাদেরকে বাধ্য করা লাগবে, যাওয়ার জন্য বাধ্য করা লাগবে। সময় সংবাদে আরো থাকছে। 53 বছর পর চাঁদে নাসার আর্টেমিস 2 মিশন 4 নভোচারী নিয়ে শক্তিশালী মহাকাশযানের ঐতিহাসিক যাত্রা। 10 দিনের অভিযানে চারপাশ প্রদক্ষিণ করে ফিরবেন পৃথিবীতে। দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্ত জানায়। বলা হয়, বিশ্বজুড়ে সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখা হবে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচা বাজারের আওতামুক্ত থাকবে। আগের সব রেকর্ড ভেঙে মার্চে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী গেল মাসে 375 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর চলতি অর্থ বছরের এখন পর্যন্ত মোট 26.2 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বিগত 6 অর্থ বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। এর আগে গত অর্থ বছর প্রথমবারের মতো প্রবাসী আয় ছাড়াই 30 বিলিয়ন ডলার। এর আগে সর্বোচ্চ 24.77 বিলিয়ন ডলার আয় ছিল 2020 থেকে 2021 অর্থ বছরে। পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে বলেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। কিছুই সুযোগ নাই। উনি কি করে ওনাকে এই ফার্মকে উনি এঙ্গেজ করবেন? তারপরে যদি থাকে তাহলে সেই ফার্ম তাদের আইনগত লিগ্যাল এন্টিটিটা কোথায় যে জাতীয় চিঠি লেখার? বরঞ্চ এই জাতীয় যারা করেন এগুলি কন্টেম্পচুয়াস। তাহলে তো বোঝাই যায় যে এগুলি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না। দেশের বাইরের খবর, দ্রুতই যুদ্ধ শেষ করার আবারও ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, মার্কিনরা এখন নিরাপদ। যুক্তরাষ্ট্র ও বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা ইরানের নেই বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পরপরই ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি করেছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।
চাঁদে মানুষের ফেরার অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক যাত্রা শুরু করল নাসার আর্টেমিস 2 মিশন। বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে সফলভাবে উড্ডয়ন করেছে শক্তিশালী মহাকাশযান। 10 দিনের এই অভিযানে প্রথমবারের মতো চাঁদের চারপাশ ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবেন তারা। 2030 সালের মধ্যে চাঁদে চীনের নভোচারী পাঠানোর আগেই নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এটি বড় পদক্ষেপ। খেলার খবর, এশিয়ান গেমস হকি বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজ। রয়্যাল থাই এয়ারফোর্স হকি গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে সমানে সমান লড়েছে চাইনিজ তাইপে। 4 মিনিটেই প্রথম গোল করে তারা। পরে 15 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সে গোল শোধ দেন আশরাফুল। 22 মিনিটে আবারও স্কোরার আশরাফুল। এবারও পেনাল্টি কর্নার থেকেই তাইপেকে বোকা বানান তিনি। তৃতীয় কোয়ার্টারে লাল সবুজের হয়ে স্কোর করেন আমিরুল। আর চতুর্থ কোয়ার্টারে দিন মোহাম্মদ গোল করলে 4-1 এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু শেষ দিকে একটু অগোছালো পারফরমেন্সে 2 গোল হজম করে আশরাফুল রাকিবুলরা। কিন্তু জয় পেতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 ঘন্টা পরও সরানো যায়নি হবিগঞ্জে লাইনচ্যুত 6টি বাগান। ছড়িয়ে পড়া তেল সংগ্রহের হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। সিলেটে ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটে ভোগান্তি। দেশে মজুদ আছে 10-11 দিনের, এপ্রিলে আসবে আরও 3.5 লাখ মেট্রিক টন। এবং উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাড়ছে শিশু রোগী। সিপ্যাপ ব্যবহারে কমবে ভেন্টিলেটরের প্রয়োজন, জানালেন মন্ত্রী। রোববার থেকে টিকা কার্যক্রম। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ আলিশা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।